আচ্ছা, আই থিঙ্ক উই আর লাইভ নাও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো এবং অনেক বেশি সুস্থ আছো। আজকে আমাদের বাইনারি স্কুল থেকে তোমাদের মিশন 45, যেটা হচ্ছে এসএসসি 2022 ব্যাচের 45 দিনের যে রিভিশন প্রোগ্রাম আছে, সেই রিভিশন প্রোগ্রামের ভাইয়ার যে ফ্রি ক্লাসগুলো নেওয়ার কথা ছিল, সেই ফ্রি ক্লাসগুলোর একটা ক্লাস আজকে ভাইয়া চেষ্টা করতেছি। সেটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি চ্যাপ্টার 6, দ্যাট ইজ মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। এই অধ্যায়টা আছে। এই অধ্যায়ের তোমাদের ফুল A to Z যেই রিভিশনটা আছে, সেই রিভিশনটা করিয়ে দেওয়ার। সো যারা এখনও জয়েন করো নাই, জয়েন করে ফেলো। এই ক্লাসগুলো নর্মালি আমাদের সকাল 10টায় হওয়ার কথা ছিল, বাট ডিউ টু কনসিডারিং দ্য ইস্যু অফ লোডশেডিং আমরা আমাদের ক্লাসগুলোকে একটু পিছিয়ে দিয়েছি। ঠিক আছে? তো সবাই যেটা করো, যারা ক্লাসগুলো দেখছো, তোমাদের ছোট ভাইয়াদের সাথে এসএসসি 2022 ব্যাচ বা আরও ছোট যারা আছে, বা তোমরা যারা এসএসসি 22 ব্যাচের আছো তারা তো দেখবাই, তোমাদের ফ্রেন্ডদেরকে একটু কষ্ট করে মেনশন দিয়ে দাও এবং তোমাদের যে এসএসসি 22-এর গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে শেয়ার দিতে পারো। বা আমি বলবো সবচেয়ে বেটার হয়, তোমরা যারা এসএসসি 22 ব্যাচের আছো তোমরা তোমাদের প্রোফাইলে এই ক্লাসটা শেয়ার করে দাও, লাইভটা শেয়ার করে দাও, সো দ্যাট তোমাদের ক্লাসে তো তোমাদের ফ্রেন্ডরাই থাকবে, বা তোমাদের আশেপাশে ফ্রেন্ড যারা আছে এসএসসি 22 ব্যাচে তারা সবাই তোমার আইডি থেকেও আমাদের এই ক্লাসটা দেখতে পারবে। সো যারা যারা লাইভ দেখছো এসএসসি 22 ব্যাচে আছো, তারা তোমরা কষ্ট করে আমাদের লাইভটা একটু শেয়ার করে দাও। ভাইয়া আমাদের আজকে কেমিস্ট্রি, দ্যাট ইজ চ্যাপ্টার 6 মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, এই চ্যাপ্টারটায় ফুল একটা A to Z রিভিশন করানোর চেষ্টা করব। সো আমি আবারও কিছুক্ষণ অপেক্ষা করছি। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও আমাদের লাইভ ক্লাসটাতে এবং তোমাদের আইডিতে শেয়ার করে দাও। এবং শেয়ার করে দিলে আরেকটা উপকার আছে, সেটা হচ্ছে ভাইয়া যেহেতু কিছু ফ্রি ক্লাস নিচ্ছি তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত, ওই ফ্রি ক্লাসগুলোর উপর বেস করে ভাইয়া তোমাদের কিন্তু প্রতি সপ্তাহে চিন্তা করলো, আমার কাছে অনেকগুলো টি শার্ট জমে পড়ে আছে, টি শার্টগুলো দেওয়া হয়নি, কোনো অকেশনেই দেওয়া হয়নি, ওভাবে সিলেক্ট করে দেওয়া হয়নি। আমার একটা প্ল্যানিং হচ্ছে যে আমরা আজকে এই সপ্তাহে আমরা সপ্তাহ শেষ হলে, সপ্তাহ এন্ড হলে আমরা আমাদের একটা করে টি শার্ট তোমাদের মাঝখানে দিয়ে দিব, যারা আমাদের ক্লাসগুলো শেয়ার করবে এবং আমাদের ক্লাসে বেশি বেশি মেনশন দিবে। এবং তার পাশাপাশি আমাদের ক্লাসগুলোর যে নোট আছে, তোমরা ক্লাসগুলোর নোট করে যদি আমাদের গ্রুপে আপলোড করো, যার নোটগুলো বেশি ভালো হবে, ভাইয়া তাদের মধ্য থেকে একজনকে প্রতি সপ্তাহে আমরা একটা করে টি শার্ট দেবো। ঠিক আছে? লিমিটিং বিক্রিয়কটা ক্লিয়ার করে দিন। ওকে, ভেরি গুড। এই তো তোমাদের কোয়েশ্চেন আমি চাই। আবির, তোমাকে অনেক ধন্যবাদ। মাহফুজ আলম আবির, তুমি প্রশ্ন করেছো যে ভাইয়া লিমিটিং বিক্রিয়কটা ক্লিয়ার করে দেন। এভাবে তোমাদের যাদের সমস্যা, তোমরা সেই সমস্যাগুলো ভাইয়াকে জানাও। সবাই ভাইয়াকে সমস্যাগুলো জানাও, ভাইয়া তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেবো। এসএসসি 2023 ব্যাচ যারা আছো, এসএসসি 2023 ব্যাচ যারা আছো, তারাও চাইলে ক্লাসটা করতে পারো। ওয়ান শট ক্লাস, পুরো ক্লাসে এই পুরো চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট টপিকগুলো বোঝাই দিব এবং সেখানে কনফিউশনগুলো দূর করে দেব। ঠিক আছে? আমার একটা ফ্রিতে দিয়েন ভাইয়া প্লিজ। ফ্রিতে দেওয়া যাবে না, হ্যাঁ, ফ্রিতে দেওয়া যাবে না, কারণ কিছু গ্রুপের জন্য আমরা এরকম ক্যাম্পেইনগুলো করব। ক্যাম্পেইনে অংশগ্রহণ করলে পেয়ে যাবা। আর আমাকে একটু জানাও আমার সাউন্ড ওকে আছে কিনা এবং বোর্ড কি একদম ক্রিস্টাল ক্লিয়ার কিনা। যদি ইফ এভরিথিং ইজ অল রাইট অ্যান্ড ওকে, দেন আই থিঙ্ক আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করতে পারবো। ওকে, লা শাতেলিয়া নীতিটা একটু বুঝাই দিন। লা শাতেলিয়া নীতি কি এখানে আছে? লা শাতেলিয়া নীতি এখানে নাই। যদি এখানে থাকতো এই চ্যাপ্টারে, আমি তোমাদেরকে সেটা বুঝাই দিতে পারতাম। একজন আমাকে বলছে লিমিটিং বিক্রিয়কটা বুঝাই দিতে, আমি সেই লিমিটিং বিক্রিয়কটা আজকে বুঝাই দিব, সেটা কিছু ম্যাথও করাই দিব। এবং আজকের ক্লাসটা কিন্তু তোমাদের বোর্ডের প্রশ্নগুলো সলভ করে দিব ভাইয়া। বোর্ডের যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো সলভ করে দিব। হোপফুলি আজকের ক্লাসটা করতে পারলে এই চ্যাপ্টার থেকে বোর্ডে যদি কোনো সিকিউ আসে, কোনো আর সিকিউতে আটকাবা না। সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, তোমাদের ফ্রেন্ড যারা এই ক্লাসটা করবে, যাদের দরকার এই ক্লাসটা, শুধুমাত্র এসএসসি 22 ব্যাচ,
গত ক্লাসে কিন্তু আমাদের 60 জনের উপরে ছিল, ক্লাসের 60 জনের উপরে দেখতেছিলাম। আমি আজকে দেখতে চাই তোমরা কতজন ক্লাসে আছো, কতজন ক্লাসে থাকো। আচ্ছা, ভ্যাপোর ডেনসিটিটা বুঝাই দেন। ভ্যাপোর ডেনসিটিটা বুঝাই দিব। এটা কি কেমিস্ট্রি এই চ্যাপ্টারের টপিক? আই ডোন্ট থিঙ্ক এই চ্যাপ্টারের টপিক, ফিজিক্সের টপিক হয়তো। ঠিক আছে, আচ্ছা আজকে ভাইয়া 2 ঘন্টা প্লাস নিয়েন। 2 ঘন্টা প্লাস নিলে উপায় আছে? তোমরা তো কুলাইতে পারবা না। গত ক্লাসে স্ক্রিনশট দিতে ভুলে গেছিলাম, সমস্যা নাই। আমরা আমাদের পুরো ক্লাস জুড়ে তোমাদের সপ্তাহ জুড়ে যারা বেশি মেনশন এবং শেয়ার দিবে, যাদের এঙ্গেজমেন্ট বেশি হবে, তাদেরকে ভাইয়া টি শার্টটা পাঠিয়ে দিব। এসএসসি 2022 ব্যাচ। সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং সবাই সবার আইডিতে, তোমাদের নিজের আইডিতে প্রথমে শেয়ার করো, তারপর অন্যান্য জায়গায় শেয়ার করে দিও। আমরা আমাদের ক্লাসটা শুরু করি, চলো দেরি না করে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। সর্বপ্রথম আমরা দেখব এই চ্যাপ্টারে কোন কোন টপিক থেকে প্রিভিয়াস ইয়ারে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে, কোন কোন টপিক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কালারটা হোপফুলি ঠিক মতো দেখা যাচ্ছে। আমি একটু অন্য কালার চুজ করে নিই। এটা হচ্ছে, আমি পিঙ্ক কালারটা চুজ করি। দেখো, তাহলে আমাদের এই অধ্যায় 6-এর মধ্যে প্রথম থেকে যে টপিকগুলো আছে, প্রথমে মোলের ধারণা আছে। এবং খেয়াল করে দেখো, মোল থেকে কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারে, এটা হচ্ছে 2020, তোমরা হচ্ছে 2022 ব্যাচ, রাইট? 2020 সাল থেকে প্রশ্নগুলো আছে, 2020, 2021 এভাবে করে করে প্রশ্নগুলো দেয়া আছে। এবং আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর প্রশ্ন আসছে মোল থেকে। আমাদের মোল থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসছে, দেখতে পাচ্ছ 5টা, 6টা, 2টা, 4টা এবং এর আগে প্রায় 17টার মতো প্রশ্ন আমাদের কিন্তু এইখান থেকে আসছে। আমাদের এর আগে প্রচুর প্রশ্ন আসছে এখান থেকে। ঠিক আছে, মোলটা থেকে। মোলটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। সো অধ্যায় 6 দেখতেছি আমরা। অধ্যায় 6-এর মধ্যে আমাদের সালগুলো হচ্ছে 2016 সাল থেকে শুরু হয়েছে, 17, তারপর 18, 19, 20 এবং এরপর হচ্ছে এমসিকিউ টাইপের। হ্যাঁ, এরপর হচ্ছে এমসিকিউ। এগুলো হচ্ছে এমসিকিউ। হ্যাঁ, এগুলো হচ্ছে এমসিকিউ, যে কোন কোন টপিক থেকে আগে এমসিকিউ আসছে, আর এগুলো হচ্ছে আমাদের কোন কোন টপিক থেকে কত নাম্বার, কয়টা প্রশ্ন আমরা এর আগে পেয়েছি। সো খেয়াল করলে দেখো, সবচেয়ে বেশি যদি আমি দেখি যে কোন কোন জায়গায় সবচেয়ে বেশি, মোলার দ্রবণ, এই টপিকটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক। তোমরা মোলার দ্রবণ, কিভাবে দ্রবণ বানানো যায়, দ্রবণে হচ্ছে তোমার ঘনমাত্রা কত, দ্রবণে দ্রব আছে কতটুকু লিকুইড আছে, তারপর 2টা দ্রবণ একসাথে মিক্স করে ফেললে তাদের মধ্যে বিক্রিয়া হলে কোনটা লিমিটিং না, এই টাইপের প্রশ্নগুলো বেশি আসে। তারপর মোল থেকে প্রশ্ন আসে, মোল বের করা, মোল সংখ্যা বের করা, না কোনো একটা পাত্রের মধ্যে কত মোল গ্যাস আছে বা কত মোল বস্তু আছে, সেটা আরেকটার সাথে বিক্রিয়া করে কি হচ্ছে। সো এখান থেকে যদি আমি আমার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলোকে দাগাইতে বলে, আমি যেটা বলবো, মোলটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এরপর হচ্ছে আমাদের মোলার দ্রবণটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আমরা একটু মোটা করে নেই। এরপর হচ্ছে আমাদের শতকরা সংযুক্তি, মৌলে শতকরা সংযুক্তিটা কিন্তু ইম্পর্টেন্ট। শতকরা সংযুক্তিটা তোমরা দেখতেছো মোটামুটি ভালোবার আসছে। এরপর হচ্ছে আণবিক সংকেত নির্ণয় এবং হচ্ছে একদম লাস্টলি হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। দেখো, ইফ আই এম নট মিস্টেকেন, আমাদের এই টপিকগুলোর বাইরে বেশি আর ইম্পর্টেন্ট টপিক নাই। এখানে আরেকটা আছে, রাসায়নিক বিক্রিয়ায় উৎপাদের পরিমাণ নির্ণয় করা, এটা থেকে মোটামুটি কম বেশি প্রশ্ন আসে। সো আমি যদি তোমাকে বলি, এই চ্যাপ্টার থেকে তুমি কি এই 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা টপিক ক্লিয়ার আছে কিনা তোমাদের? এই চ্যাপ্টার থেকে তোমাদের এই 6টা টপিক কি ক্লিয়ার আছে কিনা? মৌলার উত্তেজক কিভাবে করে? আচ্ছা, আফরোজা ইসলাম, তোমার প্রশ্নটা বুঝি নাই ভাইয়া। 30+ শেয়ার ডান, ওকে গ্রেট, কুল। কালকে ফিজিক্স চ্যাপ্টার 11-এ কিছু করাইবেন বলছেন। হ্যাঁ, ফিজিক্স নেক্সট ক্লাস যেদিন হবে সেই দিন আমি গত ফিজিক্স ক্লাসের যেটা কিছু অংশ বাকি আছে সেটা করাই দিব। আমরা সিরিয়ালে যাচ্ছি, ফিজিক্স ক্লাস নিলাম, আজকে কেমিস্ট্রি ক্লাস, পরের সপ্তাহে আবার ম্যাথ আর হায়ার ম্যাথ ক্লাস আছে, পর আবার ফিজিক্স, আবার কেমিস্ট্রি। টানা ক্লাস নিলে যেটা হবে, তোমাদের হয়তো অনেক কিছুই তোমরা মাথায় রাখতে পারবে না,
বুঝতে পারছো? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলছেন? হ্যাঁ, আচ্ছা, একটা কল আসছে। তাহলে আমাকে একটু বলো যে তোমরা এই সবগুলো, এই তো 50+ শেয়ার, ঠিক আছে, সমস্যা নেই, শেয়ার দাও। শেয়ারের পাশাপাশি আগে আমরা টপিক আলোচনা করি, আমরা কি এই টপিকগুলো ক্লিয়ার কিনা, এই টপিকগুলোর কোন টপিকে সমস্যা হয় আমাকে একটু জানাও, কাইন্ডলি জানাই দাও এখনই যে ভাইয়া আমার এই টপিকগুলোতে ঝামেলা হয়। একজন বলছে লিমিটিং বিক্রিয়কে ঝামেলা হয়, সো আমি লিমিটিং বিক্রিয়কটা আজকে করাই দিব। আর আরেকজন আর তেমন কিছু বলে না, এখান থেকে প্রশ্ন মোল থেকে একটু দেখাই দিব, মোলের যে ক্যালকুলেশনগুলো আছে সেগুলো। আচ্ছা, ফাইন, তাহলে আমরা সামনে আগাই। আমাদের এই টপিকগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে। হ্যাঁ, মৌলের শতকরা সংযুক্তি বের করা, স্থূল সংকেত সংযুক্তি, এটা থেকে নর্মাল বেশি আসে না, শতকরা সংযুক্তিটাই একই কথা। আণবিক সংকেত নির্ণয় করা, স্থূল সংকেত থেকে আণবিক সংকেত বের করা, এটা আসে অনেকবার। এবং রাসায়নিক বিক্রিয়া উৎপাদের পরিমাণ নির্ণয়, যে কতটুকু বিক্রিয়ক পাওয়া যাবে, কতটুকু উৎপাদ পাওয়া যাবে, বা কতটুকু বিক্রিয়ক থাকলে কোনটা লিমিটিং টাইপের, এই টাইপের প্রশ্নগুলো আমাদের এখান থেকে বেশি আসবে। সো এই টপিকগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? এই প্রত্যেকটা টপিক হচ্ছে আমাদের জন্য প্রচুর প্রচুর সুপার ডুপার ইম্পর্টেন্ট। আমরা এখন তাহলে প্রশ্ন সলভে চলে যাই। মোলার দ্রবণ, ভাই এই সংখ্যাগুলো কিসের? এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের প্রতি বছর কতগুলা প্রশ্ন আসছে, প্রতি বছর কতগুলা করে প্রশ্ন আসছে, ঠিক আছে? যেমন এটা হচ্ছে 2016 সালের, এটা 2017 সালের, এটা 2018 সালের, এটা 19 সালের, এটা 20 সালের। প্রতিটা সালে কতগুলো করে প্রশ্ন আমাদের এই টপিক থেকে আসছে, ঠিক আছে? এগুলো সব বোর্ড মিলায়ে কতগুলো প্রশ্ন আমাদের আসছে, ঠিক আছে? এই যে সবাই কিন্তু লাইভে থাইকো এবং লাইভটা যতটুকু সম্ভব শেয়ার করে দিও। তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করে দিই, ঠিক আছে? আমাদের মেইন প্রশ্নে আমরা চলে যাই, একটু পরে আলোচনা করবো। আচ্ছা, ঠিক আছে। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমাদের অ্যানালাইসিস হয়ে গেছে। তাহলে আমরা প্রথমত মোল কী জিনিস সেটা একটু দেখে নেই, তারপর হচ্ছে আমাদের মোলার দ্রবণ কী জিনিস সেটা একটু দেখে নেই, শতকরা সংযুক্তি ব্যাপারটা কি এবং লিমিটিং বিক্রিয়ক ব্যাপারটা কি, এবং সেখান থেকে স্থূল সংকেত এবং আণবিক সংকেতের ব্যাপারগুলো দেখে ফেলি। 5টা টপিক আমরা খেয়াল করছি, 5টা টপিক আমরা ফিক্স করেছি। একটা হচ্ছে মোল। প্রথমত মোল ব্যাপারটা কি? মোল মানে হচ্ছে কোনো বস্তুর মধ্যে, বা একটা নির্দিষ্ট সংখ্যা আর কি, সোজা কথা, একটা নির্দিষ্ট সংখ্যা, সেটাকে মোল বলা হয়। যেমন অ্যাভোগাড্রো সংখ্যা, n সংখ্যক, Na বলা হয় এটাকে 6.023 × 10⁻23। এতগুলো সংখ্যক যে কোনো জিনিসকে মোল বলে, সোজা কথা, এতগুলো সংখ্যক যে কোনো জিনিসকে মোল বলে, ঠিক আছে? সবাই একটু মনোযোগ দাও, এতগুলো সংখ্যক যে কোনো জিনিসকে মোল বলে। এখন ভাইয়া যেটা হতে পারে, আমাকে যদি বলা হয় 1 মোল হাইড্রোজেন পরমাণু, তখন কি হবে? তখন হবে এত সংখ্যক অ্যাভোগাড্রো সংখ্যক হাইড্রোজেন পরমাণু, ঠিক আছে? অ্যাভোগাড্রো সংখ্যক হাইড্রোজেন পরমাণু। হাইড্রোজেন আমি বলছি, এখানে হাইড্রোজেনে H2 দেওয়ার দরকার নেই, H2 দিলে এটা অণু হয়ে যাবে। আবার যদি বলা হয় 1 মোল হাইড্রোজেন অণু, এটা মানে কি? এটা মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক হাইড্রোজেন H2 অণু, বা 2 × অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু, বা এটাকে বলা যেতে পারে আমরা 2 × অ্যাভোগাড্রো সংখ্যক হাইড্রোজেন পরমাণু। এখন তুমি চাইলে বলতে পারো দোকানে গিয়ে যে আমাকে 1 মোল ডাল দেন, 1 মোল ডাল দেন। সো সে তোমাকে কি করবে? তুমি যদি দোকানে গিয়ে বলো ভাই আমাকে 1 মোল ডাল দেন, তখন বলবে যে তুমি পাগল হয়ে গেছো, আমি 1 মোল কি তোমার জন্য এখন এতগুলো কি মাপা শুরু করব, গুণা শুরু করব? তাহলে 1 মোল সংখ্যাটা আমরা নর্মালি আমাদের ডে টু ডে লাইফে ইউজ করি না। কেমিস্ট্রিতে যেহেতু
মোল সংখ্যা বা আমাদের যে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, ম্যাগনেসিয়াম আছে, সোডিয়াম আছে, ওগুলোর মধ্যে পরমাণু সংখ্যা খুব কম, খুব মানে পরমাণু আকৃতি খুব ছোট, যার কারণে অনেক বড় সংখ্যাটা, এই যে অনেক বড় একটা সংখ্যা, এই সংখ্যাটা মিলে বেশি কিছু হয় না। যেমন তোমরা জানো 1 মোল সোডিয়ামের ভর কত, বা 1 মোল হাইড্রোজেন গ্যাসের ভর কত। 1 মোল হাইড্রোজেন গ্যাসের ভর কত বলো? গ্যাসের ভর কত? আমরা যে গ্যাসের আণবিক ভর বা পারমাণবিক ভর ক্যালকুলেশন করি, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 2 গ্রাম, ঠিক না? 2 গ্রাম। এটা বলা আসলে ভুল। হাইড্রোজেনের পারমাণবিক ভর 2 গ্রাম বলাটা আসলে ভুল। তোমাকে বলতে হবে 2 গ্রাম পার মোল। 2 গ্রাম পার মোল বলতে হবে, তাহলে সঠিক হবে। আমরা অক্সিজেনের আণবিক ভর কত বলি? 32। অক্সিজেনের আণবিক ভর বলি হচ্ছে 32, ঠিক না? অক্সিজেনের আণবিক ভর বলি আমরা হচ্ছে 32 গ্রাম। তার মানে কি একটা অক্সিজেনের অণুর ভর 32 গ্রাম? না, আণবিক ভর মানে এতগুলো সংখ্যক অক্সিজেনের ভর মিল যদি নাও, তখন সেটা হবে 32 গ্রাম। এবং অ্যাভোগাড্রো সংখ্যাটা আসলে অনেক বড়। অ্যাভোগাড্রো সংখ্যাটা আসলে কত বড়, এটা তুমি আসলে যদি একটু চিন্তা করো তাহলে নিজেই পাবা। 6 × 10⁻23। চিন্তা করো তো, 10⁻10 মানে কত? 10⁻3 মানে কত? ঠিক আছে, 10⁻3 মানে আমরা জানি মেগা। 10⁻6 মানে আমরা জানি, 10⁻6 মানে আমরা জানি এরকম আরও বড়, ঠিক না? এবং 10⁻9, 10⁻10 এরকম করে করে হিউজ সংখ্যা। 10-এর পর 23টা শূন্য দিতে, মানে 1-এর পর 23টা শূন্য দিতে হবে। 1-এর পর যদি 23টা শূন্য দাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 শূন্য দিয়ে তুমি হিসাব করতে পারবে এটা কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তারপর হচ্ছে ধরো 10 কোটি, তারপর হচ্ছে 100 কোটি, 1000 কোটি, 1 লাখ কোটি, 10 লাখ কোটি, 100 লাখ কোটি, তারপর হচ্ছে 1000 লাখ কোটি, 1000 লাখ, মানে 1000 কোটি কোটি। সো তুমি মানে হিসাব করতে পারবে না যে এটা আসলে কত বড় সংখ্যা। সো এতগুলো অক্সিজেন পরমাণু মিলে হয় মাত্র 32 গ্রাম। সো এই যে সংখ্যাগুলোকে আমরা এই আণবিক ভর, পারমাণবিক ভর বলি, এগুলো আসলে অ্যাভোগাড্রো সংখ্যার সাথেই ম্যাচ করে বলা হয়, যাতে আমরা সহজে বলতে পারি। অনেকগুলো মিলে এতটুকু হয়তো মাত্র 32 গ্রাম হয়, বুঝতে পারতেছো? এতগুলো সংখ্যক অক্সিজেন পরমাণু বা অণু নিলে তোমার ভর হবে 32 গ্রাম। তো সেক্ষেত্রে ক্যালকুলেশন করার সময়, আমরা কেমিস্ট্রিতে ক্যালকুলেশন করার সময় এই জিনিসটা বেশি ইউজ করে থাকি। কেমিস্ট্রিতে ক্যালকুলেশন করার সময় আমরা এই জিনিসটা খুব বেশি ইউজ করে থাকি। সো আমি এটাকে একটু ডুপ্লিকেট করে আমরা এবার মোলের যেই আদার্স ডেফিনেশনগুলো আছে, সেই আদার ডেফিনেশনগুলো আমরা একটু দেখে ফেলি। সো মোল সংখ্যা বের করে কীভাবে? হ্যাঁ, মোল বের করে কীভাবে? তো মোল বের করার অনেকগুলো ফর্মুলা আছে, আমরা জানি। সবাই একটু মনোযোগ দাও, ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিও ফ্রেন্ডদের সাথে, এবং তোমার ক্লাসমেটদেরকে ইনভাইট দিয়ে দিও। আচ্ছা, তো মোল বের করার জন্য মোলকে নর্মালি এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। মোলকে এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এবং মোল ইজ ইকুয়ালস টু এন ইজ ইকুয়ালস টু আমরা ফর্মুলা জানি W/m অথবা X/Na অথবা V বাই, এটা লিটার হইতে হবে 22.4, অথবা আরও ফর্মুলা আছে n ইকুয়াল টু S ইন্টু B V, অথবা n ইজ ইকুয়ালস টু ওই 1000 W/mv, ওটা দিয়ে করা যাবে, ওটা দরকার নেই আপাতত। আবার PV/RTও আছে, সো ওগুলোও দরকার নেই। PV/RTও আছে, আরও বেশ কিছু ফর্মুলা আছে। সো এতগুলো ফর্মুলা দরকার নেই। মোল বের করার জন্য আমার ভর লাগবে ডিভাইডেড বাই আণবিক ভর। এটা হচ্ছে আণবিক ভর, আমাদের আণবিক ভর। এটা তো অ্যাভোগাড্রো সংখ্যা, এটা বোঝোই। এটা হচ্ছে ভর, এটা হচ্ছে সংখ্যা, অণু বা পরমাণু সংখ্যা, এটা হচ্ছে আয়তন। সো আমরা যদি W কে M দিয়ে ভাগ করি, ধরো তোমার কাছে
32 গ্রাম অক্সিজেন আছে, তাহলে কত মোল অক্সিজেন পাবা? তোমার কাছে কি বললাম, 32 গ্রাম বা 64 গ্রাম অক্সিজেন আছে, এটা মানে কত মোল? এটাকে তুমি যদি 32 দিয়ে ভাগ করো তাহলে পাবা 2 মোল। ঠিক সেমভাবে তোমাকে যদি বলা হয় তোমার কাছে 10 গ্রাম হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আণবিক ভর দিয়ে ভাগ করো 2, তাহলে তুমি পাবা 5 মোল হাইড্রোজেন আছে। ঠিক সেমভাবে অণুর সংখ্যা যদি বলে দেয় 6.02 × 10⁻23 সংখ্যক অণু আছে, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলে মোল সংখ্যা পেয়ে যাবে। তোমার কাছে বলল তোমার কাছে যে হাইড্রোজেন গ্যাস আছে সেই হাইড্রোজেন গ্যাসের আয়তন হচ্ছে ধরো তোমার 44.8 লিটার, তাহলে কত মোল হাইড্রোজেন গ্যাস আছে? 22.4 দিয়ে ভাগ করবা তাহলে পেয়ে যাবে। তোমার কাছে ঘনমাত্রা জানা আছে, তোমার কাছে এস মান হচ্ছে ঘনমাত্রা, এখানে এস হচ্ছে ঘনমাত্রা, এখানে এস হচ্ছে ঘনমাত্রা আর ভি হচ্ছে আয়তন। তোমার কাছে যদি তোমার যেই দ্রবণ আছে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে, ঘনমাত্রাকে আয়তন দিয়ে গুণ করলে মোল সংখ্যা পাবা। তাহলে এটা হচ্ছে জাস্ট সিম্পল মোল সংখ্যা বের করার কিছু। আর এখানে আরও কিছু সহকারী আমরা কিছু ফর্মুলা ইউজ করব, যে ফর্মুলাগুলো হচ্ছে এরকম, S = 1000 W/mv, তোমরা এটা জানো, S = 1000 W/mv। এখানে মাথায় রাখতে হবে যে আমার এই 1000 যেটা আছে, 1000 যেটা আছে যদি 1000 ইউজ করো তাহলে কিন্তু ডাব্লিউকে তোমার আয়তনকে তোমার ml এ দিতে হবে। তুমি যদি 1000 ইউজ করো, তুমি যদি 1000 ইউজ করো তাহলে তোমার আয়তনটাকে অবশ্যই ml বা মিলিলিটারে ক্যালকুলেশন করতে হবে। আর যদি 1000 ইউজ না করো, জাস্ট W/mv দাও, তাহলে আয়তনকে লিটারে দিলেও হবে। যেখানে এস কি, এস হচ্ছে ঘনমাত্রা, ঘনমাত্রা একক হচ্ছে মোলার বা মোল পার লিটার, ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার। সো মোল পার লিটারকে লিটার দিয়ে গুণ করলে কত মোল বস্তু আছে তোমার কাছে, দ্রব্য আছে, সেটা পাওয়া যাবে। সো S = 1000 W/mv, এই ফর্মুলাটা আমরা প্রায় ইউজ করে থাকি। ঠিক আছে, এই ফর্মুলাটা আমরা প্রায় আমাদের ম্যাথের জন্য ইউজ করে থাকি এবং ইউজ করব। আচ্ছা, তো মোটামুটি মোলের বেসিক ক্লিয়ার হয়ে গেছে, এখানে আর তেমন কিছু নাই। এই কালারটা ক্লিয়ার বোঝা যায় না। আচ্ছা ঠিক আছে, তাহলে অন্য কালার দেই, আমাদের হচ্ছে লাল নীল হলুদ কালার দেই, তাহলে বোঝা যাবে। ঠিক আছে, সবুজ হলুদ আর হচ্ছে সাদা কালার। কোথায় গেল বাকিরা? কোথায়? মাত্র 39 জন কেন? কোথায় বাকিরা? বাকিরা ক্লাস করবে না মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমরা এখন প্রশ্ন সলভে চলে যাই। তোমরা গতকালকে বলছিলে ভাইয়া প্রশ্ন সলভ করাই দেন, তোমাদের যাদের ফ্রেন্ডদের প্রশ্ন সলভ লাগবে তাদের সাথে শেয়ার করে দাও, তারা প্রশ্ন সলভ জেনে নেবে। ইম্পর্টেন্ট। দেখো, দিনাজপুর বোর্ড 2020 সালের একটা প্রশ্ন এখানে আসছে। এই প্রশ্নটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, সোডিয়াম বাইকার্বনেট আছে, সোডিয়াম বাইকার্বনেট 24.5 গ্রাম আছে এখানে এবং আয়তন হচ্ছে 250 ml। আমাদের বলছে উদ্দীপকের দ্রবণের মোলারিটি বের করো। মোলারিটি মানে ঘনমাত্রা, আবার মোলারিটি মানে হচ্ছে ঘনমাত্রা চাইছে। ঠিক আছে, মোলারিটি মানে হচ্ছে ঘনমাত্রা। গ নাম্বারে মোলারিটি চাইছে, তাহলে আমরা গ নাম্বার সলভ করে ফেলি। কি দেয়া আছে? ভর ডাব্লিউ দেয়া আছে 24.5 গ্রাম, আয়তন দেয়া আছে ভি 250 ml, সোডিয়াম বাইকার্বনেট দেয়া আছে, তার আণবিক ভর বের করতে পারবে না। সোডিয়াম বাইকার্বনেটের আণবিক ভর কত? সোডিয়ামের 23, হাইড্রোজেনের 1, কার্বনের 12, অক্সিজেনের 16 × 3, তাহলে কত আসে? সোডিয়াম বাইকার্বনেট 24 + 12 + 16 × 3, সো 84, রাইট? সোডিয়াম বাইকার্বনেট NaHCO3, সোডিয়াম 23, 24 আর 12 হচ্ছে আমাদের 44 প্লাস হচ্ছে 16 × 3, 84। ঠিক আছে, 84 গ্রাম আণবিক ভর। ঠিক আছে, এত ভর এত গ্রাম পার মোল হবে এটা। আচ্ছা, আর কি দেয়া আছে? আর কিছু দেয়া নাই, আমাদের বের করছে ঘনমাত্রা বের করো বা মোলারিটি বের করো। তাহলে মোলারিটির ফর্মুলা হচ্ছে
S ইকুয়াল টু 1000 W/m ইন্টু ভি। সো 1000 দিয়ে দিবা, W এর মান তো দেওয়া আছে 24.5, m আণবিক ভর হচ্ছে 84 আর ভি হচ্ছে 250। শেষ। তাহলে এখানে আমাদের গ নাম্বারের সলিউশন কিন্তু পেয়ে গেলাম। গ নাম্বার সলিউশন খুবই সহজ ছিল, খুবই সহজ ছিল। এটা তোমরা না দেখলেও পারত, ঠিক না? 1.167 মোলার। এই তো আমি টি শার্ট দিতে চলে আসছে। আচ্ছা, রাফি টি শার্ট পাওয়ার জন্য চলে আসছে। রাফিকে টি শার্ট দেওয়া যায় কিনা চিন্তা ভাবনা করতে হবে। ঠিক আছে, ঘ নাম্বার কি বলছে লেটস সি। আমাদের ঘ নাম্বার কি বলছে? ঘ নাম্বার বলা হচ্ছে উদ্দীপকের দ্রবণে 0.6 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড বসাইলা। হাইড্রোক্লোরিক অ্যাসিডের 0.6 মোল নিছো, যোগ করলে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে? সো লিমিটিং বিক্রিয়ক মানে কি? মানে হচ্ছে সাপোজ ধরো আমি আমার সাথে ব্যবসা করার জন্য একটা লোক খুঁজতেছি। এখন আমি যেটা, হ্যাঁ, আমি বইয়ের থেকে পড়ছি, আমি এখানে স্মার্ট বোর্ড নিয়ে আসছি। এখন আমার সাথে যদি আরেকজন টিচার আসে বা আরেকজন পার্টনার আসে যে আচ্ছা তোমার সাথে আমি পার্টনার করব, এখন তার যদি কিছুই না থাকে তাহলে কি হবে? ব্যবসা কি হবে? ব্যবসা হবে না, ঠিক না? সমান সমান একটা ভাগিদার আছে বা একটা নির্দিষ্ট লিমিট আছে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি ব্যবসাতে 5 লক্ষ টাকা দিলাম, তুমি ব্যবসাতে 2 লক্ষ টাকা দাও, আমি একটা শেয়ার করে দিলাম, ঠিক আছে? এরকম হলে আমাদের মাঝখানে ব্যবসা হবে, নাহলে ব্যবসা হবে না। এখন যদি কেউ চলে আসে যে আমি বলছি আমার 5 লাখ টাকা, তোমার 2 লাখ টাকা, এখন দেখা গেল যে সে আসলো, তার কাছে আসে ধরো 1 লক্ষ টাকা, তাহলে সে যদি 1 লক্ষ টাকা দেয় তাহলে তো আমি 5 লক্ষ টাকা দিব না, ঠিক না? আমি চাই 2 ভাগ রাখতে কোম্পানির 5 লক্ষ টাকা দিয়ে, আর ও হচ্ছে 2.5 লক্ষ টাকা দিয়ে 1 ভাগ দিবে কোম্পানির, ঠিক আছে? কোম্পানির ভাগ 3 ভাগ হবে, 2 ভাগ আমি নেব, 1 ভাগ ও নেবে। তাহলে এখন আমার কাছে 5 লক্ষ টাকা আছে, ওর কাছে 2 লাখ টাকা আছে, তাহলে কি এখানে ও কি 1 ভাগ পাবে? ও তো 1 ভাগ পাবে না, ঠিক না? ওর একটু কম পাওয়া উচিত, কারণ প্রত্যেকটা ভাগের দাম 2.5 লক্ষ টাকা। সো ও যেহেতু 2 লাখ টাকা দিচ্ছে, আমার 5 লাখ টাকা দেওয়া লাগবে না, আমি একটু কমাই দিলেই হয়ে যাচ্ছে। সো লিমিটিং বিক্রিয়কের আইডিয়াটা এরকমই, মানে 2 জন আসতেছে, 2 জনের মধ্যে যখন বিক্রিয়া হয় তখন একটা নির্দিষ্ট লিমিট আছে, যে যখন সাপোজ কি বলবো, আমাদের যদি হাইড্রোজেন বলি, হাইড্রোজেন অক্সিজেন বা সোডিয়াম ক্লোরাইড যেটাই বলো, সোডিয়ামের সাথে ক্লোরিন আসলো, ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরিন আসলো, ক্লোরিন এসে ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করবে, বা অন্য যে কোনো বিক্রিয়া দিলে হয়তো হতে পারে সালফার ডাইঅক্সাইড, হ্যাঁ, সালফার ডাইঅক্সাইড প্লাস পানি, ঠিক আছে, H2O, তাহলে এটা কি হয়ে যাবে? H2SO4, সাপোজ H2SO4 হয়ে গেল, হ্যাঁ। সালফার ডাইঅক্সাইডের সাথে পানি বিক্রিয়া করে বা সালফেটের সাথে পানি বিক্রিয়া করে H2SO4 হতে পারে, বা অন্য যে কোনো একটা বিক্রিয়া। আমরা এই বিক্রিয়া না দেখি, এটা দেখি, দেখো কি বলছে। সোডিয়াম বাইকার্বনেটের সাথে তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করাইলা, তাহলে আমরা বিক্রিয়া লিখি, সোডিয়াম বাইকার্বনেট তার সাথে HCl বিক্রিয়া করবে। তাহলে সোডিয়াম বাইকার্বনেটের সাথে HCl বিক্রিয়া করলে কি হবে তোমরাই বলো? আমাদের এই সোডিয়ামের সাথে কে যাবে? সোডিয়ামের সাথে ক্লোরিন যাবে, এই হাইড্রোজেন মিলে হাইড্রোজেন বা পানি হয়ে যাবে, এবং এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। তাহলে আলটিমেটলি এখানে কি তৈরি হবে? এখানে উৎপাদ হিসেবে তৈরি হবে, আমি যদি বিক্রিয়াটা এই পাশে লিখে দেই, সোডিয়াম বাইকার্বনেটের সাথে HCl বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করতেছে, লবণ, সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে, তারপর H2O তৈরি করবে এবং কার্বন ডাইঅক্সাইড, H2O তৈরি করবে এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। এরপর তোমাকে যেটা করতে হবে, যে কোনো একটা বিক্রিয়া লিখে সমতা করা লাগবে। সমতা মানে কি? যে সমান সমান ভাগ, কার সাথে কার কতটুকু নিলে বিক্রিয়াটা হবে, এটার একটা নির্দিষ্ট মান আছে, ঠিক না? আমরা যদি দেখি, এখানে সোডিয়াম আছে একটা, এখানে সোডিয়াম আছে একটা, ঠিক আছে, সমস্যা নাই। ক্লোরিন আছে একটা, ক্লোরিন আছে একটা, ঠিক আছে, সমস্যা নাই। হাইড্রোজেন আছে 2টা, হাইড্রোজেন আছে 2টা, এখানে হাইড্রোজেন আছে 2টা, সমস্যা নাই। কার্বন আছে একটা, এখানে কার্বন আছে একটা, ঠিক আছে, সমস্যা নাই। অক্সিজেন আছে 3টা, অক্সিজেন আছে 3টা, সমতা।
সমতা হয়ে গেছে, তার মানে এখানে প্রত্যেকের 1 মোল 1 মোল করে বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই বিক্রিয়াটা সমতা হয়ে গেছে, হ্যাঁ, সমান সমান আমি লিখতে পারি। তার মানে 1 মোল সোডিয়াম বাইকার্বনেটের সাথে 1 মোল হাইড্রোজেন ক্লোরাইডই বিক্রিয়া করে। এটা হচ্ছে একটা বেসিক, মানে স্ট্যান্ডার্ড বিক্রিয়া, স্ট্যান্ডার্ড বিক্রিয়া। এখন যদি ও 1 মোল না দিতে পারে তখন কি হবে? ও যদি 1 মোল দিতে না পারে তখন কি হবে? ও যদি কম থাকে তাহলে ও যতটুকু কম থাকবে ও ততটুকু কম থাকবে। বুঝতে পারছো? এখানে আমি দেখতেছি ওর 1 মোলের সাথে ওর 1 মোল বিক্রিয়া করে, বা যদি তুমি ভর হিসাব করো, হাইড্রোজেন ক্লোরাইডের ভর কত? 35.5 আর 1 36.5, 36.5 গ্রাম। আমরা দেখতেছি 36.5 গ্রাম HCl এর সাথে কতটুকু সোডিয়াম বাইকার্বনেট বিক্রিয়া করে? সোডিয়াম বাইকার্বনেটের ভর আমরা হিসাব করছিলাম 84 গ্রাম, 84 গ্রাম। তাহলে 36.5 এর সাথে বিক্রিয়া করবে 84 গ্রাম। এখন যদি আমার হাইড্রোজেন ক্লোরাইড কম থাকে, ধরো হাইড্রোজেন ক্লোরাইড আছে 30 গ্রাম, তাহলে কি সম্পূর্ণ সোডিয়াম বাইকার্বনেট ইউজ হবে? ইউজ হবে না তো। ও যদি 36 গ্রাম দিতে পারতো আর ও যদি 84 গ্রাম দিতে পারতো, তাহলে দুইজন বিক্রিয়া করে সম্পূর্ণ নিঃশেষ হয়ে যেত, দুইজনই শেষ হয়ে যেত। কিন্তু যেহেতু ও অ্যাকচুয়াল 36 গ্রাম দিতে পারতেছে না, ধরো ওর কাছে আছে 30 গ্রাম, তাহলে কি সোডিয়াম কার্বনেট 84 গ্রাম অংশগ্রহণ করবে বিক্রিয়াতে? না, সোডিয়াম বাইকার্বনেটের কিছু অংশ রয়ে যাবে, ঠিক না? কিছু অংশ রয়ে যাবে, কিছু অংশ রয়ে যাবে। ধরো সোডিয়াম বাইকার্বনেটের 80 গ্রাম ইউজ হবে, তাহলে কে রয়ে গেল? অবশিষ্ট রইল কে? ও কিন্তু শেষ হয়ে গেছে, কারণ ওর নাই, ওর 30 গ্রামই আছে। তো ওর 30 গ্রামের জন্য সোডিয়াম বাইকার্বনেট 80 গ্রাম দরকার ছিল, 80 গ্রাম বিক্রিয়া করে চলে গেছে। অবশিষ্ট আছে কে? ও অবশিষ্ট আছে না? অবশিষ্ট আছে, অবশিষ্ট থাকলো, ঠিক আছে? তাহলে এখানে লিমিটিং বিক্রিয়াটা লিমিট বন্ধ করে দিছে কে? HCl না? যদি HCl আরো বেশি থাকতো তাহলে কিন্তু বিক্রিয়াটা হইতো, ঠিক না? HCl যদি 30 গ্রামের থেকে বেশি থাকতো তাহলে কিন্তু পুরো 84 গ্রামটা ইউজ হইতে পারত, পুরো 84 গ্রামটাই ইউজ হয়ে বিক্রিয়াটা শেষ হইতে পারতো। কিন্তু ওর কারণে, ও কম থাকার কারণে বিক্রিয়াটা শেষ হচ্ছে না, ও কম থাকার কারণে বিক্রিয়াটা শেষ হচ্ছে না, কিছু রয়ে যাচ্ছে। এটাকেই বলা হয় লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়া। এবং এখানে লিমিট করে দিচ্ছে কে? হাইড্রোজেন ক্লোরাইড, মানে যার কম আছে, যে কম আছে সে বিক্রিয়াটাকে লিমিট করে দিচ্ছে, আটকে দিচ্ছে, অ্যাকচুয়াল বিক্রিয়াটা হতে দিচ্ছে না। অ্যাকচুয়াল বিক্রিয়াতে কি হওয়ার কথা ছিল? দুইজনই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ও কম থাকার কারণে পুরো বিক্রিয়াটা শেষ হচ্ছে না, যার কারণে আমরা বলতেছি ওর দোষ, ও হচ্ছে দোষী। ওর টাকা পয়সা নাই, ওর কিছু নাই, ঠিক আছে? ওর আরও বেশি টাকা দরকার ছিল, তাহলেই না একটা ব্যবসা হইতো। যেহেতু ব্যবসা হয় নাই, ওর দোষী, ও হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। ওর কোনো দোষ নাই, ও তো অবশিষ্ট থাকতেছে আরও। ও বলতেছে আমার কাছে তো আরও আছে বাবা, তুমি নিয়ে আসো, আমি ব্যবসা করবো, আমি টাকা দিতে রাজি। কিন্তু ও বলতেছে সরি, আমার কাছে টাকা নাই, আমার কাছে যা ছিল এটাই। সো যার কম সে হচ্ছে দোষী, ঠিক আছে? ও হচ্ছে দোষী। 35 জন, বাকিরা কই? গেছে, চলে গেছে না? বাকিরা চলে গেছে। আচ্ছা, তাহলে আমরা লিমিটিং বিক্রিয়ক বলতে বলতেছি এমন একটা বিক্রিয়ক, এমন একটা উপাদান যে সঠিক পরিমাণ দিতে পারে নাই, যতটুকু দরকার ছিল সে দিতে পারে নাই, ঠিক আছে? তাহলে এই বিক্রিয়াতে লিমিটিং বিক্রিয়ককে হাইড্রোজেন ক্লোরাইড। যদি এরকম ডেটা থাকে তাহলে আমরা দেখে নিই যে আসলে কতটুকু, কে কতটুকু থাকতেছে। আচ্ছা, এটা 36, তো এটা থাকুক, এটা 36 থাকুক, আমরা এখানে মুছে দিই, ফাইন। তাহলে 0.6 মোল হাইড্রোজেন ক্লোরাইড আছে। আর এখান থেকে আমি যদি দেখি এখানে কত মোল আছে, এখানে কত মোল আছে তোমার সোডিয়াম বাইকার্বনেট, N = W/M। W/M যদি আমি নেই তাহলে 24.5কে আমি 84 দিয়ে ভাগ করব। 24.5কে 84 দিয়ে ভাগ করি, কত আসে দেখি। .29, ঠিক আছে? 0.29। বা তুমি ভর দিয়ে করলে আমার মনে হয় সবচেয়ে বেশি বেটার হয় না? ভর দিয়ে করলে সবচেয়ে বেশি বেটার হয়। আমি হাইড্রোজেন ক্লোরাইডের ভরটা বের করে নিয়ে আসি।
ঠিক আছে, আচ্ছা ভর দিয়ে করি, হ্যাঁ মোল সংখ্যা দিয়ে না করে ভর দিয়ে করি, যেহেতু আমি ভরটা লিখে দিছি। তাহলে ওর ভর আমি জানি ও হচ্ছে 24.5 গ্রাম আছে, সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে 24.5 গ্রাম আছে, NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে 24.5 গ্রাম আছে। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে কতটুকু? 0.6 মোল। তাহলে 0.6 ইন্টু এটা করলে কত আসে? 0.6 ইন্টু 36.5, 0.6 ইন্টু 36.5, দ্যাট ইজ 21.9। ঠিক আছে, ফাইন। তাহলে অ্যাকচুয়ালি সোডিয়াম বাইকার্বনেট আছে 24.5 গ্রাম আর হাইড্রোজেন ক্লোরাইড আছে 21.9 গ্রাম। তাহলে এখন আমাকে বলো কে লিমিটিং? লিমিটিং বিক্রিয়ক কে? দুইটা ক্যালকুলেশন করতে হয়। একটা হচ্ছে আমরা জানি 36.5 গ্রাম বিক্রিয়া করে 84 গ্রামের সাথে, তাহলে 1 গ্রাম কত গ্রামের সাথে বিক্রিয়া করবে এবং 21 গ্রাম কত গ্রামের সাথে বিক্রিয়া করবে। আবার আমরা জানি 36.5 গ্রাম HCl বিক্রিয়া করে 84 গ্রাম সোডিয়াম বাইকার্বনেটের সাথে, 84 গ্রাম সোডিয়াম বাইকার্বনেটের সাথে। সুতরাং 1 গ্রাম HCl কতটুকুর সাথে বিক্রিয়া করে আর 21.9 গ্রাম মানে যেটা আছে এইটার জন্য কতটুকু দরকার সেটা দেখি। 21.9 গ্রাম HCl বিক্রিয়া করবে কতটুকুর সাথে? 84/36.5 ইন্টু 21.9, তাহলে 84 ইন্টু 21.9 ডিভাইডেড বাই 36.5, 50.4, 50.4 গ্রাম। দেখো তাহলে HCl এর 21.9 গ্রামের সাথে বিক্রিয়া করতে হলে সোডিয়াম বাইকার্বনেটের লাগবে 50 গ্রাম, কিন্তু সোডিয়াম বাইকার্বনেট 50 গ্রাম নাই, কম আছে, দেখো 24 গ্রাম আছে। সোডিয়াম বাইকার্বনেট দরকার 50.4 গ্রাম, কিন্তু আছে কতটুকু? 24.5 গ্রাম। তাহলে আমি বলতে পারি এখানে লিমিটিং কে? কার জন্য বিক্রিয়াটা আটকে যাচ্ছে? ওর সবটুকু শেষ করতে ওর লাগবে 50 গ্রাম, কিন্তু ওর আছে 24.5 গ্রাম। তাহলে লিমিটিং বিক্রিয়ক কে? লিমিটিং বিক্রিয়ক কে? লিমিটিং হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। বা উল্টা ক্যালকুলেশন তুমি করতে পারো, হ্যাঁ, যে ওর 84 গ্রামের সাথে বিক্রিয়া করে 36.5 গ্রাম, 84 গ্রামের সাথে বিক্রিয়া করে 36.5 গ্রাম, তাহলে ওর 24.5 গ্রামের সাথে বিক্রিয়া করতে হলে কতটুকু লাগবে? 36.5 ডিভাইডেড বাই 84 ইন্টু 24.5, তাহলে এটার মান আসে কত? 36.5 ইন্টু 24.5 ডিভাইডেড বাই 84, সো এটা আসতেছে 10.6 গ্রাম HCl। ওর 24কে শেষ করতে হলে, ওর 24 গ্রামকে শেষ করতে হলে HCl প্রয়োজন 10 গ্রাম, কিন্তু HCl কিন্তু বেশি আছে, HCl আছে 21 গ্রাম, যার কারণে আমি বলতে পারি এখানে লিমিটিং কে? লিমিটিং হচ্ছে এই মহাশয় সোডিয়াম বাইকার্বনেট। ওর জন্য বিক্রিয়ায় শেষ হচ্ছে না, ও আটকে যাচ্ছে, ওর সম্পূর্ণটা শেষ হচ্ছে না, তাহলে এখানে লিমিটিংটা কে? সোডিয়াম বাইকার্বনেট। তোমরা না দেখলে তো আমি ক্লাস নিব না, আমার ক্লাস নেওয়ার দরকার নাই। তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলের বাকিরা কোথায়? সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে লিমিটিং। আমি 1টা 2টা 6 7টা 8টা কোশ্চেন আনছি, সলভ করা দিই, একবার চোখের সামনে সলভ হইলেও অনেক কিছু রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, কারো পুরাটা শেষ করার জন্য যতটুকু দরকার সেটা যদি না থাকে তাহলে যার নাই সে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে, যার কাছে কম আছে সে লিমিটিং বিক্রিয়ক। আচ্ছা,
তাহলে এক কথায় যার কাছে কম থাকবে, যার কাছে কম থাকবে সে লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে, লিমিটিং, বা বলতে পারো যে অবশিষ্ট থাকবে বিক্রিয়া শেষে, যে অবশিষ্ট থাকবে সে লিমিটিং না, সে লিমিটিং না। ঠিক আছে, এ জগতে হাই সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, না? যার বেশি আছে সে আরও চায়। যাই হোক, তার কোনো দোষ নাই, কিন্তু যার কম আছে তার হচ্ছে দোষ। এই প্রশ্নটা দেখি, সবাই আবারও একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো, একটা দুইটা ম্যাথ সলভ করলেও আমাদের জন্য রিভিশন হয়ে যাবে। দুইটা বিক্রিয়া কি বলা হচ্ছে, কপারের সাথে সালফিউরিক অ্যাসিড, কপার সালফেট, পানি, আমাদের লেড নাইট্রেটের সাথে তাপ দিলে লেড অক্সাইড ওয়াই এবং অক্সিজেন তৈরি হচ্ছে। ফাইন, গ নাম্বারে বলতেছে 60 গ্রাম বিক্রিয়ক থেকে কত আয়তনের অক্সিজেন পাওয়া যাবে, উদ্দীপকের 2 নং বিক্রিয়ার আলোকে নির্ণয় করো। লেড এর পারমাণবিক ভর 207। এই প্রশ্নটা কোথায় আসছে? সমন্বিত বোর্ড, আমাদের সমন্বিত বোর্ড 2020 সালে, চট্টগ্রাম বোর্ড 2020 সালে প্রশ্নটা আসছে। তার মানে একদম রিসেন্টলি প্রশ্নটা আসছে, তাহলে আমরা দেখি বিক্রিয়াটা কমপ্লিট করি। যেহেতু বলা হয়েছে 2 নং বিক্রিয়ার আলোকে এইটা ব্যাখ্যা করো, তাহলে 2 নং বিক্রিয়াটা যদি আমরা সম্পূর্ণ করি কি পাই? আমাদের লেড নাইট্রেট PPNO3 হোল 2, এটাকে আমরা যদি হিট দেই, ডেল্টা দিয়ে হিট বুঝাই, হিট দিলে লেড অক্সাইড PbO, একটা লেডের সাথে একটা অক্সিজেন চলে আসবে, আর ভিতরে নাইট্রেট আছে, নাইট্রেট এখানে বলছে অক্সিজেন, সাথে ওয়াই সাথে অক্সিজেন, তাহলে সাথে অক্সিজেন আছে, তার সাথে আরও কিছু একটা আছে। একটা লেড চলে আসলে অক্সিজেনকে নিয়ে, একটা অক্সিজেন বের হয়ে গেলে আর কি থাকে? নাইট্রোজেন ডাইঅক্সাইড। তো এই বিক্রিয়াগুলো কিভাবে পারবা ভাইয়া? তোমরা অনেকেই যেটা প্রশ্ন করো, ভাই বিক্রিয়া তো পারি না, বিক্রিয়া তো বুঝি না কি হবে। তো নর্মালি এগুলোর জন্য যত বেশি বিক্রিয়া দেখবা, যত বেশি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখবা, যত বেশি MCQ সলভ করবা, যত বেশি স্কুল কলেজের প্রশ্নগুলো সলভ করবা, ওখান থেকে আইডিয়া পাবা। বা বই থেকে এগুলো কাইন্ড অফ মুখস্থই, কারণ অত বেশি বোঝা যায় না। তুমি হয়তো ভাই বলতে পারো এখানে লেড অক্সিজেন, নাইট্রোজেন অক্সিজেন হতে পারে সর্বোচ্চ, বাট এখানে নাইট্রেটের পরিমাণ বেশি, অক্সিজেনের পরিমাণ বেশি, NO3 2 আছে, যার কারণে অক্সিজেনটা 3টা ভাগে ভাগ হয়ে গেছে। এইগুলো আসলে ট্রায়াল অ্যান্ড এরর বা বিক্রিয়া দেখে দেখে শিখতে হবে, এগুলোতে অন্যরকম বুঝার তেমন কিছু নাই। জাস্ট এতটুকু বলতে পারো একটা ধাতুর সাথে একটা অধাতু গেছে, ঠিক আছে, নাইট্রোজেনের সাথে অক্সিজেন, নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। এটা ওভাবে বোঝার কোনো উপায় নেই, সমতা করতে হবে। সমতা করতে গেলে ঝামেলা হবে, সমতাটা তোমরা যত ইজিলি করতে পারো। এখানে আমাদের কি আছে? নাইট্রোজেন 2টা আছে, এখানে নাইট্রোজেন 1টা, তাহলে আমি এখানে 2 দিয়ে দিতে পারি, তাহলে নাইট্রোজেন 2টা নাইট্রোজেন হয়ে গেল। তারপর অক্সিজেন আসতেছে 4টা, 2টা 6টা আর 1 7টা, বাট এখানে আসে 3 দুগুণে 6টা অক্সিজেন আসে, করা যাচ্ছে না। তাহলে আমাদের লেড আসে এখানে 1টা। আচ্ছা, আমরা যদি এখানে 2 দিয়ে দিই তাহলে কি আসে দেখো, 2টা নাইট্রোজেন, এখানে 4 হয়ে গেছে, তাহলে এখানে 4 দিতে হবে। এখন নাইট্রোজেন 2টা আর 2 4টা, তাহলে 4টা নাইট্রোজেন হয়ে গেল। এখানে লেড 2টা, এখানে 2টা দিয়ে দিই, তাহলে 2টা লেড মিলে গেল। অক্সিজেন 2 4 আর 4 দুগুণে 8, 2 4 আর 8 মিলে হয়ে যাচ্ছে 12টা বানাইতে হবে, তাহলে এখানে 3 দুগুণে 6 আছে, 12টা মিলে গেছে। সো এই সমতাতেও তোমাদের অনেক ঝামেলা হয়, আমি জানি। বিক্রিয়াতে আমি যখন তোমাদের লেভেলে ছিলাম আমারও সমতাতে অনেক ঝামেলা হইতো। এই সমতাগুলো ট্রায়াল অ্যান্ড এরর করে বারবার চেষ্টা করে 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 বুঝে বুঝে একটু মুখস্থ বিদ্যা, একটু তোমার হচ্ছে এক্সপিরিয়েন্স,
এই জিনিসগুলো কাজে লাগায় স্মার্টলি একটু শিখতে হবে, কিছু করার নেই। তবে আমাদের যেটা টেকনিক ছিল যে সবচেয়ে বড় যৌগটা নিয়ে কাজ করতাম, সবচেয়ে বড়টাকে আগে ব্যালেন্স করতাম, তাহলে বাকিগুলো ইজিলি ব্যালেন্স হয়ে যেত। এবং সমতাকরণ এই চ্যাপ্টারের টপিক না, তাহলে আরেকটু সমতাকরণে আরেকটু এফোর্ট দিয়ে আরেকটু ডিপে যেতে পারতাম। দেখি কি বলছে। 60 গ্রাম বিক্রিয়ক থেকে কত আয়তনের অক্সিজেন পাওয়া যাবে উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। তাহলে 60 গ্রাম বিক্রিয়ক, আমরা এখানে বিক্রিয়ক কে কে আছে? লেড নাইট্রেট। তাহলে লেড নাইট্রেটের ভর কত? লেডের ভর দিয়ে দিছে মনে হয়, মেবি না, এই যে লেডের ভর 207। তাহলে এখানে 2 × 207 যোগ নাইট্রোজেন হচ্ছে কত? 14 × 2 প্লাস অক্সিজেন হচ্ছে 16 × 6। তাহলে কত আসে? সেই ক্যালকুলেশনটা করো। সি একটি কস্টিক পটাশ। সি কোথায়? সি তো নাই। সি কোথায়? সি তো নাই এখানে। এখানে সি পাইলা কই? বাছা, সি পাইলা কোথায়? এখানে সি তো নাই, আমি তো সি কোথাও দেখতেছি না। আচ্ছা, 207 যোগ 28 যোগ 16 × 6 × 2, 662 আসে। 662। তাহলে 662 গ্রাম থেকে অক্সিজেন পাওয়া যায় 1 মোল বা 22.4 লিটার। তাহলে 1 গ্রাম থেকে কতটুকু পাওয়া যাবে, আর 60 গ্রাম থেকে কতটুকু পাওয়া যাবে? 60 গ্রাম থেকে পাওয়া যাবে 662 × 60, এত লিটার। এটা সহজ, এই প্রশ্নটা সহজ। তোমাকে চাইছে 60 গ্রাম বিক্রিয়ক থেকে কত আয়তনের অক্সিজেন পাওয়া যাবে। আমরা জানি এসটিপিতে 1 মোল অক্সিজেন গ্যাসের আয়তন 22.4 লিটার এসটিপিতে, ঠিক না? ঘ নম্বরে কি বলছে? এক্স এবং ওয়াই যৌগের মধ্যে কোনটি ব্যাপন দ্রুত ঘটে ব্যাখ্যা করো। আচ্ছা, এক্স কি আর ওয়াই কি? ওয়াই হিসেবে তো আমরা পাইলাম নাইট্রোজেন ডাইঅক্সাইডকে, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে আমাদের ওয়াই। আর এক্স কি হবে? কপার সালফেট, হাইড্রোজেন, বা এখানে হাইড্রোজেনের সাথে পানি চলে গেছে, অক্সিজেন চলে গেছে, আর কি থাকবে? আর কি হবে এখানে? সালফার ডাইঅক্সাইড, রাইট? এখানে যেমন একটা নাইট্রোজেন মিলে নাইট্রোজেন ডাইঅক্সাইড এক্সট্রা আসছে, এখানে সালফারের সাথে একটা অক্সিজেন মিলে সালফার ডাইঅক্সাইড আসবে। এটা হচ্ছে এক্স এর মান। আমরা জানি ব্যাপন মানে কি? ছড়িয়ে পড়া। ব্যাপন মানে ছড়িয়ে পড়া। যার ভর কম সে দ্রুত ছড়ায় পড়বে, সোজা কথা। সালফার ডাইঅক্সাইডের ভর কত? 32, আর হচ্ছে 16 দুগুণে 32, 64 গ্রাম পার মোল। আর নাইট্রোজেন ডাইঅক্সাইডের ভর কত? 28 আর হচ্ছে 32, তার মানে হচ্ছে তোমার 40, 50, 60 গ্রাম পার মোল। তাহলে যার ভর কম, নাইট্রোজেন ডাইঅক্সাইডের ভর কম, সুতরাং নাইট্রোজেন ডাইঅক্সাইডের ব্যাপনের হার বেশি। এটা তেমন কিছু না, এটা সহজ। পরের ম্যাথে আমরা যাই। এইটা একটু দেখি, চলো। বাকিরা কই গেল? বাকিরা কোথায়? 30 জন কেন? এন তো 4টি ভাইয়া। না, এন 4 অণু হলেও আমরা দেখব একটা গ্যাসের ভর কার বেশি কার কম। 4 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড হলেও তোমার একটা নাইট্রোজেন দেখতে হবে, একটা নাইট্রোজেনের ভর কত, ঠিক আছে? একটা নাইট্রোজেনের ভর কত, সে কত দ্রুত আগায় যাবে, আর একটা সালফার ডাইঅক্সাইডের ভর কত, সে কত দ্রুত আগায় যাবে। ব্যাপন মানে ছড়ায় যাওয়া, ঠিক আছে? আচ্ছা, আমরা কি উল্টা লিখছি?
14 দুগুণে 28 লিখছিলাম না, কোথায়? নাইট্রোজেন আমি কি লিখছি? 28 লিখছি। আচ্ছা 2 না তো, নাইট্রোজেন তো একটা, 14 এটা, ঠিক আছে। 14 আর 32 তোমার হচ্ছে 42, আর 4 হচ্ছে 46, 46। এই ম্যাথটা একটু আমরা দেখি, বুরেটের ম্যাথ। এই ম্যাথটা আমার মনে হয় করলে মোটামুটি আর একটু ভালো ক্লিয়ার হবে। দেখো, কনিক্যাল ফ্লাস্কে দ্রবণের ঘনমাত্রা চাইছে। কনিক্যাল ফ্লাস্ক কোনটা? এই যে এটা হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক। এখানে আয়তন দেয়া আছে ভি, ভর দেয়া আছে ডাব্লিউ, আণবিক ভর দেয়া আছে এম, আর কি লাগে? শেষ। ঘনমাত্রা গ নাম্বার 1000 ডাব্লিউ, ডাব্লিউ এর মান কত? 10। এমভি আয়তন হচ্ছে 250, আণবিক ভর হচ্ছে 106। কিছু কিছু যৌগ বা মৌলের আণবিক ভর মুখস্থ রাখবা, যেমন সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট 106, আর ক্যালসিয়াম কার্বনেটে মনে হয় 100 না। কিছু কিছু যৌগ মুখস্থ রাখবা, কাজে দিবে, খুব সহজে ম্যাথ করতে দিবে। আচ্ছা, এটা এত অ্যান্সার। ঘনমাত্রা মানে হচ্ছে মোলারিটি, এককটা হচ্ছে এম, বড় হাতের এম, অথবা ছোট হাতের মোল পার লিটার। ঘ নাম্বার কি বলা হচ্ছে? বুরেট থেকে সম্পূর্ণ দ্রবণ কনিক্যাল ফ্লাস্কে যোগ করলে দ্রবণের প্রকৃতি অম্লীয় না ক্ষারীয় হবে? বুরেট থেকে সম্পূর্ণ দ্রবণ, এই যে বুরেট থেকে সম্পূর্ণ দ্রবণ যদি আমি ফেলে দিই এখানে, তাহলে কি হবে? বুরেটে কি আছে? বুরেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, সোডিয়াম কার্বনেট, এখানে সোডিয়াম কার্বনেট আছে। তাহলে আমি যদি বিক্রিয়াটা দেখাই, হাইড্রোজেন ক্লোরাইড আর সোডিয়াম কার্বনেট, কি উৎপন্ন হবে? সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড, সোডিয়াম ক্লোরাইড পাওয়া যাবে, প্লাস আর কি পাওয়া যাবে? কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে, সাথে কার্বন ডাইঅক্সাইড একটা অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন মিলে পানি পাওয়া যাবে। এই তো সমতা করি। সোডিয়াম যেহেতু এখানে 2টা আছে, তাহলে এখানে সোডিয়াম 2 দেই। তারপর আর কি দেওয়া যায়? কার্বন এখানে একটা আছে, এখানে হচ্ছে একটা আছে, ঠিক আছে। এখানে হাইড্রোজেন কয়টা আছে? 2টা, এখানে হাইড্রোজেন একটা, তাহলে এখানে 2 দিই। ক্লোরিন 2টা হয়ে গেল, ক্লোরিন 2টা হয়ে গেছে। হাইড্রোজেন 2টা ম্যানেজ হয়ে গেছে। সোডিয়াম 2টা ম্যানেজ হয়ে গেছে। কার্বন একটা ম্যানেজ হয়ে গেছে। অক্সিজেন দেখতে হবে, একটা আর 2টা, 3টা হয়ে গেছে। বিক্রিয়া ডান, সমতা ডান। এখন চেষ্টা করতে হবে আমাদের অম্লীয় হবে না ক্ষারীয় হবে। ওই যে আবার লিমিটিং বিক্রিয়ক, আবার চলে আসলে লিমিটিং বিক্রিয়ক। তুমি যদি পুরোটা ঢেলে দাও, কে কম থাকে কে বেশি থাকে? ধরো অ্যাসিড কিছুটা রয়ে গেছে, বিক্রিয়া করে দেখলা লিমিটিং বিক্রিয়ক হচ্ছে সোডিয়াম কার্বনেট, ওর কম আছে, ঠিক আছে। ওর যেহেতু কম আছে, তাহলে কি সোডিয়াম মানে অ্যাসিডটা বেশি থাকবে না, যার কারণে দ্রবণটা অম্লীয় হয়ে যাবে। আবার যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড কম থাকে, এই হিসেবে হাইড্রোক্লোরিক অ্যাসিড কম থাকে এখানে, তাহলে কি সোডিয়াম কার্বনেট বেশি থাকবে না, যার কারণে দ্রবণটা ক্ষারীয় হবে। এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে ক্ষার, এটা ক্ষারীয়। তাহলে আমরা দেখি এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কতটুকু দরকার? 36.5কে 2 দিয়ে গুণ করলে কত আসে? তোমার হচ্ছে 35কে করলে 71, এটা হচ্ছে তোমার হচ্ছে 73, রাইট? 73 হওয়ার কথা তো না? 36.5 × 2, সো 73। হ্যাঁ, হাইড্রোক্লোরিক অ্যাসিডের 73 গ্রাম, সোডিয়াম কার্বনেটের 106 গ্রামের সাথে বিক্রিয়া করে। সোডিয়াম কার্বনেট আছে কতটুকু? 10 গ্রাম। সোডিয়াম কার্বনেট আছে 10 গ্রাম, সোডিয়াম কার্বনেট আছে 10 গ্রাম। তাহলে আমি দেখি অ্যাসিড কতটুকু আছে। অ্যাসিডের কি কি দেওয়া আছে দেখো, আয়তন দেওয়া আছে
ঘনমাত্রা দেয়া আছে, আয়তনের ঘনমাত্রা দেয়া আছে, আমি সেখান থেকে ভর বের করতে পারবো না। S ইকুয়াল টু 1000 W/mv, তাহলে W ইকুয়াল টু কি SMV/1000, SMV/1000। S কত 0.2, আণবিক ভর কত HCl 36.5, আয়তন হচ্ছে 500 ডিভাইডেড বাই 1000। 500কে 1000 দিয়ে কাটলে 2, 2কে এটা দিয়ে কাটলে 10 দিয়ে গুণ করলে 20 আর 2, তাহলে আমাদের কত আসতেছে এখানে দেখো। অ্যাসিডের পরিমাণ কতটুকু আসতেছে সেটা একটু দেখো। 36.5 ইন্টু 0.2 ডিভাইডেড বাই 2, সো এটা আসতেছে 3.65। 10 দিয়ে ভাগ, সো এটা হচ্ছে 3.65। হ্যাঁ, অ্যাসিডের আছে 3.65। তাহলে আমাকে বলো কার কম আছে কার বেশি আছে। সবাই সবাই আবার একটু শেয়ার টেয়ার দিয়ে দাও, বা ফ্রেন্ডদের অ্যাটলিস্ট মেনশন দাও। শেয়ার দরকার নেই, এখন মেনশন দিয়ে দাও। তোমার ফ্রেন্ড যে ক্লাসমেট যারা আছে তাদের একটু মেনশন দিয়ে দাও। ম্যাথটা আমরা একটু করি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বিক্রিয়াতে ওর 106 গ্রামের সাথে ওর 73 গ্রাম বিক্রিয়া করে। এটা হচ্ছে বিক্রিয়ার সমতা করে পাইলাম। আর অ্যাকচুয়ালি কতটুকু আছে এটা হচ্ছে সবুজ কালার দিয়ে লিখছি। অ্যাকচুয়ালি অ্যাসিড আছে 10 গ্রাম, সোডিয়াম কার্বনেট আছে 3.65 গ্রাম। তাহলে এখন দেখি কে বেশি থাকে কে কম থাকে এই স্ট্যান্ডার্ড ভ্যালুকে ধরে। ঠিক আছে, তাহলে আমি যদি অ্যাসিডেরটা ক্যালকুলেশন করি আগে, সর্বপ্রথম অ্যাসিডেরটা ক্যালকুলেশন করি। HCl এর জন্য আমি বলবো 73 গ্রাম বিক্রিয়া করে 106 গ্রামের সাথে, 1 গ্রাম করবে কততে আর 10 গ্রাম করবে কততে। তাহলে 73 গ্রাম বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেটের 106 গ্রামের সাথে, তাহলে 1 গ্রাম কত আর 10 গ্রাম কত করবে। 10 গ্রাম বিক্রিয়া করবে 106কে 73 দিয়ে ভাগ ইন্টু 10, কত আসে 106 ইন্টু 10 ডিভাইডেড বাই 73, 14.5। দেখো অ্যাসিডের 10 গ্রামকে শেষ করতে হলে 14.5 গ্রাম বাইকার্বনেট লাগে, 14.5 গ্রাম লাগে। এটা কি আছে? এটা কি সোডিয়াম কার্বনেটের কাছে আছে? নাই। সম্পূর্ণ অ্যাসিডটা শেষ করতে 14.5 গ্রাম লাগবে, যেটা আমাদের নাই। তাহলে লিমিটিং কে দেখি বলে দেওয়া যাচ্ছে। এই মিয়া হচ্ছে লিমিটিং, এই বাবা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে, লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। তুমি চাইলে আরেকটা ক্যালকুলেশন দেখাই দিতে পারো যে ভাই আমি সোডিয়াম কার্বনেটেটও দেখাই দিই। দেখাও, সোডিয়াম কার্বনেটেটও দেখাই দিই যে 106 গ্রাম সোডিয়ামকে কার্বনেটকে বা কার্বনেট বিক্রিয়া করে 73 গ্রামের সাথে, তাহলে 3.65 গ্রাম করবে কত গ্রামের সাথে? 73/106 ইন্টু 3.65, 73 ইন্টু 3.65 ডিভাইডেড বাই 106, দ্যাট ইজ 2.51, বা নিচে লিখি 2.51 গ্রাম HCl। তার মানে সোডিয়াম কার্বনেটের 3.65কে শেষ করতে হলে অ্যাসিডের 2.51 গ্রাম লাগবে, কিন্তু অ্যাসিড তো বেশি আছে, যার কারণে লিমিটিং কে এই যে এই মিয়া হচ্ছে লিমিটিং, মানে ও আগে শেষ হয়ে যাবে, ওর কম আছে, যার কারণে দ্রবণটা কি অম্লীয়, দ্রবণটা হবে অম্লীয়। বোঝা গেছে? দ্রবণটা হবে অম্লীয়।
আমরা কি বুঝতে পারছি? ঠিক আছে, রাইট, এটা হয়ে গেছে। এটা সহজ, খুবই সহজ ছিল। আর কোথায়, আর কোন ম্যাথটা করবো বলো? ভিকারুন্নেসের এই ম্যাথটা করি দেখি, চলো। গ নম্বরে বলছে 1 নং পাত্রের দ্রবণের ঘনমাত্রা বের করো। 1 নং পাত্রে কি আছে? 12 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আছে, ঠিক আছে, আমি এটা ভালো করে লিখে দিই। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আছে, দ্রবণ হচ্ছে 250 ml। আর 2 নং পাত্রে কি আছে সেটাও লিখে দিই। 0.75 মোলার HCl আছে 300 ml। গ নম্বরে বলছে 1 নং পাত্রের ঘনমাত্রা বের করো। গ নম্বর খুবই সহজ, S = 1000, W হচ্ছে 12 MV। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? ম্যাগনেসিয়াম হচ্ছে 24 যোগ অক্সিজেন 2টা, হাইড্রোজেন 2টা, 32 যোগ 2। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর ইন্টু আয়তন, আয়তন হচ্ছে 250। শেষ। গ নাম্বার তোমরা 2 মিনিটে অ্যান্সার দিয়ে দিবা। গ নাম্বার 2 মিনিটে অ্যান্সার দেওয়া যায়। ঘ নাম্বারটাতে ঝামেলা হতে পারে। ঘ নাম্বারটা আমরা একটু দেখি। বাকিরা কই? 30 জনের নিচে নেমে গেছে কেন হঠাৎ করে, বুঝলাম না। বাচ্চাটা কোথায় গেছে? কস্টিক পটাশ কি? সি একটি কস্টিক পটাশ যা KOH, সি যৌগটির 20 গ্রাম 0.1 মোলার দ্রবণ তৈরি করতে কি পরিমাণ পানি লাগবে? আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এটা প্রশ্ন করছে একজন, ঠিক আছে। কস্টিক পটাশ, আচ্ছা, একজন প্রশ্ন করছে, ওর উত্তর দিই। একজন প্রশ্ন করছে, সেটার উত্তর দিই। ও বলছে কস্টিক পটাশ মানে KOH বলছে, সোজা কথা, ও ডিরেক্ট লিখে দিছে। এই যৌগটার 20 গ্রাম, W এর মান দেওয়া আছে 20 গ্রাম। আণবিক ভর বের করতে পারবা। পটাশিয়াম কত? 39 না? অক্সিজেন 16, হাইড্রোজেন 1, মানে হচ্ছে 40, 56। 0.1 মোলার। এস এর মান দেওয়া আছে 0.1 মোলার। কি পরিমাণ পানি লাগবে? ভি এর মান কত লাগবে? S = 1000 W/MV। শেষ। S = 1000 W/MV, কাহিনী তো শেষ। V = কি হবে? 1000 W/SM। আচ্ছা, এখানে একটু ইন্টারেস্টিং ব্যাপার আছে, কিছু শিখাই দিই, মনে বলে দিই। দেখো, 0.1 মোলারকে অনেক সময় ডেসিমোলার বলা হয়। পয়েন্ট 1 মোলারকে অনেক সময় ডেসিমোলার বলা হয়। হ্যাঁ, 10 ভাগের 1 ভাগ, ডেসিমোলার। আবার কখনো কখনো সেন্টিমোলার বলা হয়। সেন্টিমোলার দ্রবণ তৈরি করো। সেন্টিমোলার মানে কি বলো? সেন্টিমোলার মানে 100 ভাগের 1 ভাগ। 100 ভাগ মানে সেন্টিমোলার মানে হচ্ছে 100 ভাগের 1 ভাগ, মানে হচ্ছে 0.01 মোলার। আবার কখনো কখনো সেমিমোলার বলে। সেমিমোলার মানে কি বলো? সেমি মানে হাফ। সেমিফাইনাল বলে না? সেমিফাইনাল মানে কি? ফাইনালের হাফ। তাহলে এটা হবে হাফ মোলার বা 0.5 মোলার। সো ঘনমাত্রার একক এরকম বিভিন্ন রকম থাকতে পারে। ঘনমাত্রার আরও অনেক একক আছে, পার্সেন্টেজ দিয়ে থাকে, তারপর তোমার ppm, ppb, ঠিক আছে, ppt, এরকম অনেক একক আছে। ওগুলো ভবিষ্যতে ইনশাল্লাহ শিখাবো। ইন্টারে ওঠো, শিখাবো ভাইয়া।
ভি তত আয়তন। ঠিক আছে, দেখো ঘ নাম্বার কি বলছে। ঘ নাম্বার বলছে উদ্দীপকে 1 ও 2 নং পাত্রের দ্রবণ মিশ্রিত করলে উৎপন্ন লবণে পরমাণুর সংখ্যা এতটি কিনা। দুইটাকে মিক্স করবা, যে লবণ পাওয়া যাবে সেটার পরমাণুর সংখ্যা এত কিনা। লিমিটিং বিক্রিয়া পড়ছি না আমরা, দেখব লিমিটিং বিক্রিয়ককে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কতটুকু ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কতটুকুর সাথে বিক্রিয়া করে সেটা দেখব। লিমিটিং বিক্রিয়ক যেটা সেটা দেখব, সেটা দিয়ে উৎপাদের পরিমাণ দেখব কতটুকু আসে, কত গ্রাম আসে। সেই উৎপাদের মোল সংখ্যা বের করলে সেটা থেকে পরমাণুর সংখ্যা বের করা সহজ না। প্রসেসটা বলে দিলাম, কি হলো, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে HCl এর বিক্রিয়া, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে HCl এর বিক্রিয়া, ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর কি হবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড H2O তৈরি হবে। দেখবা লিমিটিং বিক্রিয়ককে, ধরো সাপোজ HCl হচ্ছে লিমিটিং, তাহলে লিমিটিং বিক্রিয়ক দিয়ে উৎপাদের পরিমাণ হিসাব করবা, উৎপাদের পরিমাণ হিসাব করবা, আর সে উৎপাদের পরিমাণ থেকে উৎপাদের পরমাণুর সংখ্যা, যেটা উৎপাদের অণুর সংখ্যা না, আচ্ছা পরমাণুর সংখ্যা, যে পরমাণু বলছে, পরমাণু মানে উৎপাদ যেটা ম্যাগনেসিয়াম ক্লোরাইড, 1 মোল ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মধ্যে কিন্তু ম্যাগনেসিয়াম আছে একটা, ক্লোরিন আছে 2টা। সো 1 মোল ম্যাগনেসিয়াম ক্লোরাইডে কিন্তু 3 মোল পরমাণু আছে, 3 মোল পরমাণু আছে। সো ওই হিসাব করে তুমি এই যে পরমাণুর সংখ্যাটা বের করবা। সো আমার মনে হয় তোমরা যথেষ্ট কিছু রিভিশন হয়ে গেছে, আর রিভিশন করার কিছু নাই, মোটামুটি এই ছিল। আরও কিছু জিনিস আলোচনা করতে চাইছিলাম, স্টুডেন্ট বেশি থাকলে আরও সময় দিয়ে পড়াইতাম, বাট আজকে এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ার ক্লাসগুলো নিয়মিত করো, ক্লাসের নোটগুলো শেয়ার করো গ্রুপে, নোট যেটা ভালো লাগবে সেখান থেকে ভাইয়া অবশ্যই একটা টি-শার্ট দিব, এই সপ্তাহেই দিব, এবং তোমাদের ফ্রেন্ডদের সবার সাথে রুটিনটা শেয়ার করে দিও, যাতে তারা বাসায় হলেও পড়াশোনা করে প্রিপারেশন নিতে পারে। রুটিনটা ছাপায়ে টেবিলের উপর রেখে দিবা, এবং পরীক্ষার শেষে ইনশাল্লাহ ভাইয়াকে একটা থ্যাঙ্কস দিবাই, যেভাবে তোমাদের আগের ব্যাচের ভাইয়ারা দিছে। সো অ্যাটলিস্ট নিজের জন্য হলেও পড়াশোনাটা করো, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমাদের স্বপ্ন পূরণে তোমরা এগিয়ে যাও। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা। ভাইয়া কষ্ট করে ক্লাসগুলো নিচ্ছি, অ্যাটলিস্ট ক্লাসগুলো করে রিভিশন করে নিজের মতো রুটিন বানায় নিজের নোট করে তুমি গ্রুপে দিতে পারো, বা তোমার বাসায় নিজে নিজে পড়াশোনা করতে পারো। সবার জন্য অনেক শুভকামনা। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।